আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আপনাদেরকে ফুল একটা স্যালারি শিট কিভাবে বানায়, মানে বেসিক্যালি স্যালারি শিট তো আসলে মেইন ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে একটা কমপ্লিট একটা ডায়নামিক একটা টেবিল কিভাবে বানায় সেইটা হচ্ছে একটু দেখা। আচ্ছা, আমরা হচ্ছে একটা একটা করে শুরু করি, আপনারা আমাকে বললেন, আমি হচ্ছে সেই অনুযায়ী কাজ করব। ধরেন প্রথম কলামেই আমাদের থাকবে সিরিয়াল নাম্বার, আমি রোড কলামটাকে একটু বড় করে নিলাম জাস্ট আপনাদের বুঝার সুবিধার্থে। এখন আমরা এইখানে সিরিয়াল নাম্বার, তা আমরা সিরিয়াল নাম্বার লেখার জন্য বেস্ট ওয়ে কোনটা দেখাইছিলাম বলেন তো? ফার্স্ট ক্লাস করছিলেন কে এখানে কেউ? এখানে তো মনে হয় না আমার কেউ এখানে করছিলেন কেউ প্রথম ক্লাস। আচ্ছা, রো কি সিরিয়ালের ফাংশনটা দেখাছিলাম সেকেন্ড ক্লাসে, সেকেন্ড ক্লাস করছিলেন কে কে? রো ফাংশনটা ভাইয়া, রো ফাংশন, রো হ্যাঁ, রো লিখে ফাংশনটা। তারপর ইজি পাশে ইকুয়াল টু দিয়ে রো লিখে ব্র্যাকেট দিয়ে তারপর উপরে ইয়েটা সিলেক্ট করে হ্যাঁ, তারপরে দারুন। ইয়ে এ যেটা রো মানে ফাংশন রো লিখলাম। এর তারপরে এটা তো এ আছে, এর 3 দিয়ে তারপর ডলার সাইন দিয়ে মানে লক করে দিতে হবে, মাইনাস হ্যাঁ, মাইনাস মাইনাস দিয়ে করতে আবার হবে, জাস্ট উপরের ডলার সাইন সেলটা দিয়ে, সিলেক্ট হ্যাঁ করতে হবে। সিলেক্ট করে দিয়ে এই ডলার এ টু প্লাস ডলার দিয়ে আবার হ্যাঁ, এটাকে লক করে এ দিতে থ্রি, হবে। হ্যাঁ এ 3 তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে চলে আসে। A3 হবে না, এখানে এখানে হবে A2, কারণ হচ্ছে আমরা যেই সেলটাতে ফাংশন লিখতেছি এর উপরের ওটা সেলটা ধরবো না। হচ্ছে A2। এটা কিন্তু এমন না আচ্ছা, যে আপনাকে সব সময় এই সেলেই আপনাকে ফাংশনটা লিখতে হবে, আপনি কিন্তু A50 নাম্বার সেলেও কিন্তু আপনি রো ফাংশন লিখতে পারবেন। সো আপনি যদি, আগে তাহলে উপরেরটা নিতে হবে, হ্যাঁ এ তখন, আর এ আচ্ছা। হ্যাঁ আপনি যদি A50 নাম্বার সেলে গিয়ে রো ফাংশন লিখেন তাইলে হচ্ছে A50 নাম্বার সেলে ফাংশন লিখলে জাস্ট উপরের সেলটা মানে A49টাকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি আর যদি, প্রথমেরটা তো এই নিব না এ বা বি নিবেন থাকলে এমন বি কোনো নেব। কিছু নাই, মানে এখন ধরেন আমি যদি এই জায়গায় লিখি এটা হচ্ছে ও কলামের 54 নাম্বার সেল, এইখানে যদি আমি রো ফাংশন লিখি, এখন এইখানে তো আমার এ আসার তো কোনো প্রশ্নই আসে না। এটার না না, তাহলে তো ওইটা যেটা হ্যাঁ, থাকবে রোতে ওইটা এইটার ধরবো, উপরের সেটা সেলটা কি, বলতেছি। তাইলে ও এর হচ্ছে 53 নাম্বার, জাস্ট উপরের হ্যাঁ, সেলটা, ও হ্যাঁ মানে, হ্যাঁ ও তারপর ঠিক করো নাম্বার, হ্যাঁ হ্যাঁ ডলার দিয়ে দুটো লক করে দিবি। লক করে এন্টার দিব, ওই যে এক নাম্বার চলে আসছে। এখন যদি আমি হুম। নিচে টানি তাইলে ওই যে দেখেন ও ওর মতো করে সিরিয়াল হচ্ছে, মানে ওইটাই আর কি দেখাইলাম যে মানে একদম A B C D বা 2 3 এইটা ম্যান্ডেটরি কিছু না। ইস্যুটা হচ্ছে আপনি কোন সেলে হচ্ছে ফাংশন লিখতেছেন তার উপরের সেলটাকে সিলেক্ট করে এইটাকে দুইটাকে ডলার সাইন দিয়ে লক করে দিবেন, লক করে এন্টার দিবেন, এন্টার। তাহলে দেখেন এইখানে আমাদের নাম্বার ফরম্যাটিংয়ে আমরা 2 ডিজিট দিয়ে রাখছি, এই কারণেই 01 আসছে। এই যে দেখেন 18 হলুদ কালার চলে আসছে, কারণ প্রথম সেলটাতে যে লিখছি প্রথম সেলটা তো ইয়েলো মার্ক করা ছিল, এই কারণেই আসলে এটা বাকিগুলো ইয়েলো মার্ক হয়ে গেছে। তো আমি এগুলাকে নো ফিল করে দিই সিলেক্ট করে, কোনো কালার দরকার নাই আমার এখানে। তাইলে রো ফাংশনটা বুঝতে পারছেন, সিরিয়াল নাম্বারের ঝামেলা শেষ আমার। তারপর তো আপনি হচ্ছে নাম ঠিকানা যা লেখা লিখলেন, যদি নামে স্পেসিং ভুল থাকে বা ওই লেটার ইস্যু থাকে যে ক্যাপিটাল স্মল এই ধরনের কোনো ইস্যু এরপর থাকে, আপার হ্যাঁ আপার তাহলে, ফাংশন, তাহলে আপার লোয়ার অথবা প্রপার যখন যেখানে যেটা দরকার এই প্রপার ফাংশন দিয়ে সবকিছু প্রপার ঠিকঠাক করে কপি পেস্ট করে ওইখানে পেস্ট ভ্যালুজ করে দিবেন, তাহলে হচ্ছে ফর্মুলাগুলো উঠে যাবে, ফাইনাল আউটকামটাকে আপনি এখানে পেস্ট করে নেবেন যদি আপনার ওই ধরনের ভুল কোনো ইস্যু থাকে, আর না হলে তো নাই। স্ট্রিম মানে প্রপার স্ট্রিমটা নিব। হ্যাঁ, এখন দেখেন লোকেশন, লোকেশন তো আমি এগুলা লিখে রাখছি, বাট এগুলা ডাটা ভ্যালিডেশন করা নাই, এখন আমরা এখানে ডাটা ভ্যালিডেশন করে রাখবো। এখন বলেন এখানে ডাটা ভ্যালিডেশন কিভাবে করব? এই যে আমার সোর্স ডাটা এইখানে,
সোর্স ফাইল, এখানে আমি সোর্সের এখানে আমি জেলা কয়েকটা নাম লিখে রাখছি, ডিপার্টমেন্ট লিখে রাখছি, আর আমি এই টেবিলে কাজ করতেছি। এখন আমাকে বলেন ডাটা ভ্যালিডেশন করার জন্য আমার কি করা উচিত? ভাইয়া উপরে ওই ডাটা ভ্যালিডেশনটা সিলেক্ট করব, উপর থেকে ডান আগে পাশে রেঞ্জ সিলেক্ট করতে হবে না? ফাংশন থেকে। রেঞ্জ সিলেক্ট করতে হবে না হ্যাঁ আগে? আগে range, মানে আমি যদি আহ, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন করি, আমি কোথায় করব? এই একটা সেলেই আগে ডাটা রেঞ্জটা ভ্যালিডেশন করব? হ্যাঁ হ্যাঁ একটা আমি এই একটা রেঞ্জ সেলেই ডাটা সিলেক্ট করতে ভ্যালিডেশন হবে করব? হ্যাঁ। ঢাকা। আমি একটা সেলেরও করতে পারি, এখন যদি রেঞ্জ সিলেক্ট করে একটা দুইটা সেল করি আমি সেভাবে কেন করা করব? যাবে। আমার এখানে এমপ্লয়ি আছে 18 জন। তাহলে রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ, কয়টা। এই যে রেঞ্জটা সিলেক্ট করলাম, তারপর হুম। তারপর উপরে ডান পাশে যে ডাটা ভ্যালিডেশন ওইখানে যে ক্লিক করব। হ্যাঁ, তারপর মানে এইখানে মোবাইলে করতেছি, এখানে রেঞ্জটা সিলেক্ট করব, এখানে এনি এনি ভ্যালু ওখানে ক্লিক করব, লিস্ট। তারপর লিস্ট দিব, হ্যাঁ, লিস্ট দিব। আর নিচে বিটুইন সোর্স। আছে এখানেও না, এখানে লিস্টের মধ্যে তো বিটুইন আসবে না। না, এখানে বিটুইনটা ক্লিক করব, ক্লিক করে ইয়ে করব। বিটুইন লিস্টটা, বিটুইন আমি কেন ক্লিক করব? আমি কি লিস্টের মধ্যে আমি, আচ্ছা ধরেন লিস্টের ক্ষেত্রে কি, ধরেন আমি এখানে জেলার নাম লিখবো, 6টা জেলার নাম দিব, না 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 না, বা আচ্ছা আমি না না ভাই, জেলার এখানে সোর্সটা দিব। ঢাকা, আমি এখানে ঢাকা কমা রাজশাহী কমা এভাবে দিব ঢাকা আর কি। কমা রাজশাহী দিব না এখন আমি, কারণ আমি এই যে সোর্স দেখাইলাম না, এখানে আমি লিখে রাখছি আগে হুম। পাশের ট্যাবে। আচ্ছা পাশের ট্যাবে তো আমি সোর্স লিখেই রাখছি এখানে, তাহলে আমি এখানে এই সোর্সের রেঞ্জটা সিলেক্ট করে দিব নাকি? পাশের ট্যাবে কোথায় ভাই, আরেকটা শিটে কই? আপনি আপু মোবাইল দেখে, আপনাকে আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম, আপনি মোবাইল দেখে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনার আসলে মানে টাইম ওয়েস্ট হবে। আপনি মানে এখনো আপনি মোবাইল দিয়েই ক্লাস করতেছেন। বা আপনি যদি আমাকে লিঙ্কটা একটু আগে দেন না ভাই, আমি তাহলে ঠিক করে ফেলতে পারি। আমার আপু এখানে রাত এটা তো 12টা বাজে তো। লিঙ্ক তো আসলে এখানে ঠিক করার কিছু নাই, আপনার মানে আমি কম্পিউটারে। পারতেছি না কেন বুঝতে, ল্যাপটপ দিয়ে কেন পারতেছি না জেনে আমি বুঝতেছি না। আচ্ছা আমি এবার ট্রাই করছি। কারণ আপনার আপনি কম্পিউটারে কন্টিনিউ করেন, যদি আমি ট্রাই করি। জিমেইল যদি লগ ইন করা থাকে, এটা তো আগে পরে কিছু নেই, আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন, ও আপনাকে লিংকে নিয়ে যাবে। এইখানে দেখেন, বাকিরা দেখেন, আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করব ডাটা ভ্যালিডেশনের জন্য, কারণ আমি ডাটা ভ্যালিডেশন কোন জায়গায় করব না করব সেটা আগে আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, যে কোন রেঞ্জে আমি ডাটা ভ্যালিডেশন করব। তা আমি এই যে এখানে রেঞ্জটা সিলেক্ট করলাম, যেহেতু আমি এতটুকুর মধ্যে কাজ করতে চাচ্ছি, তা আমি এই যে তারপর উপরে ডাটা মেনু থেকে এই যে ডাটা টুলস, এইখানেই কিন্তু ডাটা ভ্যালিডেশনটা আছে। এই যে মাউসে যখন কার্সারটা নিলাম, দেখেন এখানে শো করতেছে যে এই টুলসটার নাম ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে যখন ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনের এইরকম একটা টেবিল আসবে, বক্স আসবে। সো আমরা যেহেতু এখানে টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, আমাদের অলরেডি আমরা আলাদা একটা সেপারেট ট্যাবে আমরা জেলাগুলোর নাম অলরেডি লিখে রাখছি। সো যেহেতু আমরা লিখে রাখছি, আমাদের এখন ম্যানুয়ালি টাইপ করার কোনো দরকার নেই। আমরা অ্যালাউ এর এনি ভ্যালুটাকে আমরা লিস্ট করে দিব, যেহেতু আমরা এখানে একটা লিস্টিং নিয়ে আসব। তো সোর্সটা আমি এখন এখানে ম্যানুয়ালি টাইপ করব না, যেহেতু আমি অলরেডি পাশের এই যে একটা ট্যাবে সোর্স ডাটা নামে একটা ট্যাবের মধ্যে আমি লিখে রাখছি অলরেডি। তা আমি জাস্ট এই রেঞ্জটা হুম হুম। সিলেক্ট করে দিব, যে এই রেঞ্জের মধ্যে যা আছে এগুলাই আমাকে ডাটা ভ্যালিডেশনে শো করবে। তা আমি এখন ওকে দিয়ে দিব। এখন ওকে দিয়ে দিলে এই যে আমার রেঞ্জটার মধ্যে ডাটা ভ্যালিডেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেই সেলটাতে কার্সার নিতেছি, পাশে এই যে একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে। ড্রপ ডাউন আইকন থেকে আমি এখান থেকে লোকেশন গুলা চেঞ্জ করতে পারতেছি বা লোকেশন সিলেক্ট করতে পারতেছি। সো এই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ।
এখন এই রেঞ্জটাকেই আমি আবার সিলেক্ট করে আমি আবার একটু ডাটা ভ্যালিডেশনে যাই। কাজটা আমি একবার এই করে ফেলতে পারতাম। এই যে এরর অ্যালার্টে এসে আমি এটার এই টিক মার্কটা, এটা নরমালি উঠানো থাকে, এটাকে আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি স্টপ করে দিব, যেন আমার যা ইনপুট আছে এর বাইরে যেন কেউ কোনো কিছু ইনপুট দিতে না পারে। মানে কেউ কিছু করতে না পারে, রেস্ট্রিক্ট হ্যাঁ, করে দেওয়া। তা আমি এখানে একটা ডিফল্ট একটা টেক্সট দিয়ে দেই। এইখানে আমি দিয়ে দেই অ্যালার্ট, আর এরর মেসেজে আমি দিয়ে দেই প্লিজ ইনপুট দ্য ভ্যালুজ ফ্রম দ্য সিলেক্টেড লিস্ট, থ্যাংক ইউ। এটা দিয়ে আমি এখন ওকে দিয়ে দিলাম। ওকে দিলে যেটা হবে, এখন আমি যদি ঢাকার এই জায়গায় ধরেন মুন্সিগঞ্জ লিখি, যেটা আমার লিস্টে নাই, এটা কিন্তু নিবে না, কারণ আমার এই লিস্টের বাইরে থেকে, এই ডাটা ভ্যালিডেশনের এই লিস্টের মধ্যে যেই কয়টা জেলার নাম আছে এর বাইরের কোনো কিছু এখন আর আমার এই রেঞ্জের মধ্যে নিবে না। তার মানে কি করলাম, আমি এটাকে প্রোটেক্ট করে ফেললাম। এখন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এটাকেও আমি ডাটা ভ্যালিডেশন করে ফেলি। এইটাও আমার এই যে সোর্স ডাটার এইখানে আমার ডিপার্টমেন্ট গুলো লেখা আছে যে আমার কোন কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে। এখন তাইলে এটা বলেন এইটাকে কিভাবে ডাটা ভ্যালিডেশন করব? আপু বলেন এইটাকে কিভাবে ডাটা ভ্যালিডেশন করব? ডিপার্টমেন্টে হ্যাঁ, এটা এটা সিলেক্ট করব আগে ভাইয়া। হ্যাঁ, আগে রেঞ্জটা সিলেক্ট করব, তারপর তারপরে আমি এটা তো ওই পেজে লিখে রাখি নাই, সেজন্য এটাকে আমি ওই যে ডাটা ভ্যালিডেশনে যাব। এইটাও লিখে রাখছি তো, এই যে এখানে লিখে রাখছি ও সোর্সে। হ্যাঁ, তাহলে লাগবে না হ্যাঁ, সুইচটা। তাহলে ওখানে ডাটা ভ্যালিডেশন ওখানে যেয়ে তারপর আমি লিস্টে দিব। হ্যাঁ, আবার লিস্টে করে তারপর আমি এখানে এই রেঞ্জটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, ওই এই যে ওই লিস্টে পেজে। ক্লিক করে এই যে সোর্সের যে বক্সটা, এই বক্সে আমার কার্সারটা ক্লিক করতে হবে। আগে ক্লিক করে তো আগে মেনশন করে দিতে হবে যে এই জায়গায়, তারপর আমি সোর্স ডাটার এখানে যে তোমার লিস্ট করা আছে, আমি জাস্ট এই রেঞ্জটা দেখাই দিলাম যে এই জায়গাতে লিস্ট করা আছে, তো তুমি ওইখান থেকে ডাটা নিয়ে নাও। ওকে দিলাম। এখন দেখেন সবগুলা কিন্তু ডাটা ওকে, এই ভ্যালিডেশন যে ফিল্টার চলে হয়ে আসছে গেছে। ফিল্টারে। তো একদম সিম্পল, তো এইটাকেও আমি অলরেডি প্রোটেক্ট করে দিছি, যেই কারণে এখানেও বাইরের কোনো ডাটা রেজিস্ট্রেশন ইনপুট কোড। নিবে না। আচ্ছা, এইটা গেল রো ফাংশন ডাটা ভ্যালিডেশন। এখন আসেন ক্যালকুলেশনে। এখন দেখেন এইখানে আমার এমপ্লয়ীদের বেসিক স্যালারি দেয়া আছে যে কার বেসিক স্যালারি কত। এখন আমরা যেটা জানি নরমালি যে বেসিক স্যালারি যেটা থাকে, এই বেসিক স্যালারিটার উপরে দেখা গেছে যে কোম্পানি ভেদে, ডেজিগনেশন ভেদে প্রত্যেকটা এমপ্লয়ি বাসা ভাড়ার একটা অ্যালাউন্স পায়, মেডিকেল একটা অ্যালাউন্স পায়, ফুডের কিছু অ্যালাউন্স পায়, সরকারি প্রতিষ্ঠানে তারা পোশাক ভাতা পায়, মোবাইলের অ্যালাউন্স পায়, যারা গাড়ি পায় তারা গাড়ির অ্যালাউন্স পায়। তো এই যে অ্যালাউন্স গুলা পাচ্ছে, এগুলা তো সব তার ইনকাম না? এগুলা তো সব ইনকাম। এই যে অ্যালাউন্স গুলা পাচ্ছে আর তার বেসিক স্যালারি, এই পুরাটা মিলে যে টোটাল ইনকামটা হয়, এটা কি তার গ্রস ইনকাম না? মানে একদম ওভারঅল সবকিছু মিলে যে ইনকাম, এটাকে বলে গ্রস ইনকাম। তো এটা পুরোটাকে গ্রস বলে, আর হ্যাঁ, নেটটা আলাদা। হ্যাঁ, গ্রস বলে। এখন হচ্ছে আপনি যখন কোম্পানিতে পার্মানেন্ট হবেন, আপনার চাকরি যখন পার্মানেন্ট হয়, তখন কোম্পানিগুলা কি করে, আপনার প্রভিডেন্ট ফান্ডে একটা টাকা কাটে 10%, কোনো জায়গায় কাটে 5%, কোনো জায়গায় কাটে 7%, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে লেবার ল অনুযায়ী 10% কাটে। তাইলে এই যে আপনার বেসিক স্যালারি ধরেন 100 টাকা, তো 100 টাকা থেকে 10% হচ্ছে কেটে দিবে আপনার স্যালারি থেকে, এটা বেসিকের উপরেই কাটবে। তাইলে 100 টাকা 10% কত, 10 টাকা। আবার গ্র্যাচুইটি বাবদ হচ্ছে আপনার 5% কেটে নিবে, এটাও আপনার বেসিক থেকেই কাটবে। তো আপনার বেসিক কত, 100 টাকা, 100 টাকা 5% কাটলে কত, 5 টাকা।
তাহলে এই 5 টাকা কেটে নিল, তাহলে আপনার টোটাল কাটতেছে কত? প্রভিডেন্ট ফান্ডের 10 টাকা আর 15 গ্র্যাচুইটির 5 টাকা, 15 টা। 15 টাকা। তাইলে আপনার গ্রস এক্সপেন্স কত? স্যালারি থেকে আপনার টোটাল কাটতেছে কত? 15 টাকা। 80, হ্যাঁ 15 টাকা। 15 টাকা। তাইলে আপনি এখন হিসাব করেন, এখন আপনি ওই যে বাকি যে অ্যালাউন্স গুলা পাইতেন ওগুলা সব মিলায়ে আপনার গ্রস ইনকাম যদি হয় 150 টাকা, কারণ ওই যে আপনি বাসা ভাড়া পাচ্ছেন, ফুড ভাতা পাচ্ছেন, মেডিকেল ভাতা পাচ্ছেন, এগুলা ধরেন 100 টাকার 45% বাসা ভাড়া যদি হয় তাহলে 145 টাকা, মেডিকেল অ্যালাউন্স যদি 10% হয় তাহলে 100 টাকা 10%, তার মানে 10 টাকা। তাইলে হাউস রেন্ট 45 টাকা, মেডিকেল অ্যালাউন্স 10 টাকা, ফুড অ্যালাউন্স 3% মানে 3 টাকা, 55-58 টাকা। তাইলে আপনার টোটাল ইনকাম কত? 158 টাকা। আর আপনার টোটাল এক্সপেন্স কত, মানে স্যালারি থেকে কাটতেছে কত? 15 টাকা। 15 টাকা। তাইলে 158 টাকা থেকে 15 টাকা বাদ দিলে আপনার নেট ইনকাম পাবেন না আপনি? হুম। তাহলে 158 থেকে 15 টাকা বাদ দিলে তাহলে 143 টাকা থাকে। সব সব কিছু পেয়ে সবকিছু কেটে আপনি মাস শেষে পাবেন 143 টাকা। এটা হচ্ছে আপনার নেট স্যালারি। বুঝতে পারছেন? জি ভাই। তাইলে এখন আমাকে এই ক্যালকুলেশন গুলা বলেন যেগুলো আমি কিভাবে করব। একদম বেসিক ম্যাথ এগুলো, আর কিছু না। ইকুয়াল সাইন দিলাম, হাউস রেন্ট 45%। এখন হাউস রেন্ট 45% কিসের উপরে? বেসিক স্যালারির উপরে। তাইলে এখন হাউস রেন্টটা আমি সিলেক্ট করি যেহেতু এইটার উপরেই, নাকি একটু বড় করে দেখাই। আমি ক্লাসটা মিস করছি, হ্যাঁ বলো। এই ক্লাস আপনি মিস করেন নাই আপু, আপনি জয়েন করছিলেন যোগ। লাস্টের দিকে মানে আচ্ছা কাউন্টিং ওইগুলোর সময় আচ্ছা করছি। দেখেন, হ্যাঁ বলেন। এখন দেখেন এই যে বেসিক স্যালারি আছে কোন জায়গায়? জি কলামে 3 নাম্বার রোতে না? হুম। এখন আপনি ক্যালকুলেটরে যখন 1,20,000 টাকা 45% বের করবেন, আপনার ক্যালকুলেটরে আপনি কিভাবে হিসাব করবেন বলেন তো? ওই যে ক্যালকুলেটরে এটা দিয়ে পার্সেন্টেজ দেব, মাল্টিপ্লিকেশন দিয়ে তাই করি তো ক্যালকুলেটরে। হ্যাঁ, মানে আপনার যেই অ্যামাউন্টটা এইটার উপরে আপনি মাল্টিপ্লাই তারপরে করবেন। মাইনাস, তারপর করে তো মাইনাস করি আর কি। 1,20,000 থেকে মাইনাস করবো কত পার্সেন্ট থাকবে। মাইনাস কেন করবেন? যে আমি 45% পার্সেন্টেজ, বের করতে চাচ্ছি। ও তাহলে 45 যেটা বের হবে সেটা তো বের হয়ে গেল। বাকিটা থাকলো বেসিক থেকে যাওয়ার পরে কতটা ওইটা থাকে পরের বাকিটা হিসাব, তো বাদ অন্য দেন না। অ্যালাউন্সে যায়। আপনি আচ্ছা আপনি আমি বাদ যখন দেবো যেই তাহলে। সেলে কাজ করতেছেন আপনি সেইটার হিসাব করেন। এইখানে তো মাইনাসের তো কোনো কাজই আচ্ছা। নাই, আমরা তো বের করতেছি হাউস রেন্ট 45%। আমি সেইটা জিজ্ঞেস করছি যে এইটা হুম। কিভাবে ক্যালকুলেটরে হিসাব করেন। মাল্টিপ্লিকেশন দিয়ে পার্সেন্টেজ। হ্যাঁ, তাইলে আমার এখন 1,20,000 টাকা আছে কোন জায়গায়? জি কলামের 3 নাম্বার সেলে। তাইলে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এটাকে এখন মাল্টিপ্লাই করি কত পার্সেন্ট? 45% না? এইটাই তো করেন ক্যালকুলেটরে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন এন্টার দিব এখানে। এন্টার দিলাম। তাহলে 1,20,000 টাকার এখন আপনার ক্যালকুলেটরে দেখেন তো 1,20,000 টাকার 45% 54,000 টাকা হয় নাকি? হুম, হচ্ছে। ঠিক আছে? হুম। বুঝতে পারছেন? জি ভাই। সিম্পলি যোগ বিয়োগ ম্যাথ, আর কিচ্ছু না। বুঝছি। সিম্পলি ম্যাথ, আর কিচ্ছু না। তাহলে পরেরটা কিভাবে বের করবো বলেন তো? পরেরটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স 10%। এই যত যা হিসাব এগুলো কিন্তু সব বেসিকের উপরে হবে। এই যে পার্সেন্টেজ যে যা হিসাব এগুলো সব বেসিকের উপরে। এখন বলেন তো মেডিকেল অ্যালাউন্স 10% এইটা বের করবো কিভাবে? 12,000 টাকা। 12,000 আমি ডাইরেক্ট 10% লিখে দিব এইভাবে? না না, এটা আমি যে করব এইভাবে জি। এখন তো ওটা তো G3 ছিল, এটা আসলে আই, হ্যাঁ, সরি এটা জি। জি, ওটাকে সিলেক্ট করে নেব আগে। সিলেক্ট না করলে এক্সেল কিভাবে বুঝবে? হ্যাঁ সেটাই তো। একদম ইজি চিন্তা করেন, মানে এত কমপ্লিকেটেড চিন্তা করার কিছু নাই। আপনার মেডিকেল অ্যালাউন্স 10%, এখানে এইটাও হাউস রেন্টের মতোই বেসিকের উপরেই বাই করতে হবে। এখন আমাদের হ্যাঁ
বেসিক স্যালারিটা আছে কোন জায়গায় এই এমপ্লয়ির? জি কলামের জি 3 থ্রি নাম্বার দিয়ে, রোতেই তো আছে নাকি? হ্যাঁ তাইলে আমি এটা জি সিলেক্ট থ্রি করে দিলাম, সিলেক্ট করে 10%, এখন হচ্ছে মাল্টিপ্লিকেশন ইনটু 10%। 10%, 12,000। এখন ফুড অ্যালাউন্স 3%, এটা কিভাবে বের করব? এইটাও বেসিকের উপরে। সেম সেম ভাবে হয়। কোন ভাবে? জি থ্রি, জি থ্রি হ্যাঁ জি3, এই যে সেলটা সিলেক্ট করলাম, ক্লিক করে মাল্টিপ্লিকেশন 3%। 3%, 3600 টাকা। তাইলে এখন আমরা কি জানি, এগুলার জাস্ট নিচে কর্নারে ক্লিক করলেই সব চলে যাবে না লাস্ট পর্যন্ত? আমাদের তো সবগুলাতে তো আর ফর্মুলা বসানোর দরকার নাই। আর তিনটাতে যেহেতু যোগ করছি, তিনটাই একসাথে সিলেক্ট করি, করে জাস্ট এই নিচের কর্নারে একটা ডাবল ক্লিক করি, দেখেন সব যে যার ক্যালকুলেশন অনুযায়ী চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে উপরে একটা উপরে মানে ফর্মুলা দিলে নিচে গুলো অটোমেটিক হ্যাঁ, মানে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। কারণ আমার প্রত্যেকটা সেলে সেলে গিয়ে তো ফর্মুলা লেখার দরকার নাই। হুম, আমি দেখেন, আমি যদি এখানে একটা একটা করেও করতাম, তাইলে ওই একটা একটা করেও হইতো, সরি, এই একটা একটা করেও হইতো। তা আমি এখন করছি, তিনটার মধ্যে করে ফেলছি, তা এখন আমার আর একটা একটা করে করার দরকার কি? আমি তিনটাকেই একসাথে সিলেক্ট করে নিচের কর্নারে একটা ডাবল ক্লিক করি, তাইলে যে যার ফর্মুলা অনুযায়ী সেই অনুযায়ী রেজাল্ট নিয়ে আসবে। তাইলে দেখেন প্রত্যেকের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স আর হচ্ছে ফুড অ্যালাউন্স কিন্তু বের হয়ে গেছে নাকি? আচ্ছা, মানে ওটা ওটা ধরে ক্লিক করবো না টান দিলে চলে আসবে না? টান দিলেও যাবে, ক্লিক করলেও হবে, এই যে কর্নারে ডাবল ক্লিক করলেও হবে। তা এখন ডাবল আচ্ছা ক্লিক করলেই যদি নিচে চলে যায়, তাহলে আমার তো টান দিয়ে নামানোর কোনো দরকার নাই, শুধু শুধু। হুম আচ্ছা, এখন এই যে কি বললাম, এই যে এটা বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স, এগুলা তো সবই ওর ইনকাম না? হ্যাঁ, কারণ টোটাল এগুলা তো গ্রস সবই ও ইনকাম। পাচ্ছে, এগুলা তো চাকরিজীবী সুবিধা, এটা হচ্ছে তার বেনিফিট বেসিক স্যালারির উপরে, তাইলে এই বেনিফিট গুলা সে পাচ্ছে। এই সব কিছু বেসিক স্যালারি মিলে যে ইনকামটা, এই টোটালটার যোগ হচ্ছে গ্রস ইনকাম। এখন আমরা যোগ করব কিভাবে বলেন তো? যোগ করার ফাংশনের নাম কি? সাম। সাম ফাংশন। সাম ফাংশন ব্র্যাকেট ওপেন করে এখন আমি রেঞ্জ সিলেক্ট করে দেই কোন জায়গা থেকে কতটুকু যোগ করবে। জি কলামের 3 নাম্বার রো থেকে জে কলামের 3 নাম্বার রো, এই 4টা সেলের মধ্যেই আমার যা কিছু আছে সব সে যোগ করবে। ব্র্যাকেট ক্লোজ। 1,89,600, ডাবল ক্লিক করি, বাকিদের হুম গ্রস ইনকাম কিন্তু বের হয়ে গেছে, দেখছেন? হুম কাজটা কিন্তু আসলে এই যে যা করলাম, এগুলা হার্ডলি আপনার 3-4 মিনিটের কাজ। আপনাদের বুঝাইতেছি দেখে, বুঝাই বুঝাই করতেছি দেখে আধা ঘন্টা গেছে। নাইলে আপনি বলেন, আপনি যদি স্মুথলি কাজ করা, যখন আপনার হাত যখন স্মুথ হয়ে যাবে ফাংশন ফর্মুলা লেখায়, এটা কয় মিনিটের কাজ? এই এতটুকু যে করলাম, হার্ডলি 3 থেকে 4 মিনিটের কাজ। এখন দেখেন, প্রভিডেন্ট ফান্ড 10%, এটা আমাদের বেসিক স্যালারির উপরেই 10% যে অ্যামাউন্টটা আসবে, আর গ্র্যাচুইটির যে 5%, এইটাও বেসিক স্যালারির উপরে যেই অ্যামাউন্টটা আসবে, এই দুইটাই কিন্তু আমাদের বেসিক স্যালারি থেকে কাটা যাবে। তো কাটার আগে এই দুইটার যেটা আসবে, এই দুইটার যোগফলটাই তো আমরা গ্রস এক্সপেন্সে আনবো, যে আমাদের টোটাল এক্সপেন্স কত। এক্সপেন্স কত, হ্যাঁ। হ্যাঁ, এখন প্রভিডেন্ট ফান্ডে 10% কিভাবে বের করবো বলেন? জি থ্রি ফার্স্টে সিলেক্ট করবো বেসিক স্যালারিটা, হ্যাঁ, জি3টা আমি সিলেক্ট করে দেই, তারপরে ইনটু মাল্টিপ্লিকেশন 10%। 10%, গ্র্যাচুইটির 5%, এই যে বেসিক স্যালারি, 10। ইনটু 5%। তাহলে আগের মতো এই দুইটারই সিলেক্ট করি, করে এটা ডাবল ক্লিক করে ক্লিক। দেই, বাকিদের প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি চলে আসছে। এখন আমি এই দুইটাকে যোগ করব, যে আমার টোটাল এক্সপেন্স কত এটা দেখার জন্য। এখন বলেন তো হুম, গ্রস এক্সপেন্সটা কিভাবে বের করব? সাম দিয়ে, ইকুয়াল সাম টু দিয়ে। সাম। সাম দিয়ে হচ্ছে এই যে এই দুইটা সেল সিলেক্ট করে দিলাম, রেঞ্জ এইটা,
ব্র্যাকেট ক্লোজ। অটোমেটিক জন্য ব্র্যাকেট ক্লোজ। এখন আমি এন্টার দেই, চলে আসছে। তাইলে ওদের টোটাল দেখেন, গ্রস ইনকামও পাইছি, গ্রস এক্সপেন্সও পাইছি। এখন নেট স্যালারিটা আমি কিভাবে বের করব বলেন তো? গ্রস গ্রস ইনকাম থেকে গ্রস এক্সপেন্সটা বাদ দিলে, বাদ দিব, হ্যাঁ। মাইনাস করলে, হ্যাঁ তাইলে মাইনাস আমার করলে গ্রস তাহলে ইনকাম আছে কোন জায়গায়? কে কলামের 3 নাম্বার রোতে। সিলেক্ট এই করলাম, কলামে দিলে মাইনাস, মাইনাস দিয়ে গ্রস এক্সপেন্স আছে কোথায়? এন কলামের 3 নাম্বার এন রোতে। হ্যাঁ, এন এন এন্টার। দেখেন 1,89,600 থেকে 18,000 মাইনাস করলে 1,71,600। এখন ডাবল ক্লিক করি, সবার এখন আমি নেট স্যালারি পেয়ে গেছি। এতটুকু ক্লিয়ার? জি হ্যাঁ। জি ভাইয়া। এখন দেখেন সুবিধাটা কি, এই যে আমি যে ফাংশন ফর্মুলা গুলা দিয়ে করলাম, সুবিধাটা কি দেখেন। এখন ধরেন এই যে প্রথম যে ও, এখন আপনি সব ক্যালকুলেশন করে দেখলেন যে ওর আসলে বেসিক স্যালারি 1,20,000 টাকা না, ওর বেসিক স্যালারি হচ্ছে 75,000 টাকা। আপনি এখন কারেকশন করেন 75,000, এন্টার দেন। এই যে যতটুকু পর্যন্ত ফর্মুলা ফাংশন বসানো, দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। ওর ধরেন বেসিক স্যালারি 1,35,000 না, ওর বেসিক স্যালারি ধরেন 68,500। এন্টার দিলাম, দেখেন ওর পুরা ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যদি বেসিক স্যালারি ভেরিয়েশন করি, মানে চেঞ্জ করি, তাহলে এই দিকেও চেঞ্জ হয়ে যাচ্ছে টোটাল। হ্যাঁ, কারণ আপনার প্রত্যেকটা জায়গায় আপনার রেঞ্জে কি মানে সিলেকশনে আপনি কি বেসিক স্যালারি দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ জি কলামটা আপনার সিলেক্ট করা ছিল না, জি কলামের 3 নাম্বার রো, 4 নাম্বার রো। জি জি এখন আপনি এখানে যা চেঞ্জ করবেন, দেখেন 87,000 কে 47,000 করে দেই, চেঞ্জ হয়ে গেছে। 79,500 কে ধরেন আমি 59,000 করে দেই, চেঞ্জ হয়ে গেছে। 84,000 কে ধরেন আমি 56,000 করে দেই, যা দিব দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি জি। আচ্ছা, এখন আসেন অ্যাটেন্ডেন্সের এখানে। এই যে এইখানে দেখেন ডাটা ভ্যালিডেশন আমি করে রাখছি আগে, এইটা আর দেখাইলাম না, এইটা তো আর সোর্সে নাই। এইটা ওই যে লিস্টে গিয়ে ম্যানুয়ালি এ কমা পি দিচ্ছি, আর কিছু না। তো এটা বুঝবেন, এখানে আমি আগে থেকে এই যে অ্যাবসেন্ট, এ দিয়ে অ্যাবসেন্ট, পি দিয়ে প্রেজেন্ট, এটা বুঝাইছি আর কি। আর আমি এখানে পুরা মাস না নিয়ে জাস্ট 5 দিনের ডাটা দিছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এটা তো ভাইয়া মনে ম্যানুয়ালি করতে হবে, যে ম্যানুয়ালি স্যালারি কে করতে হবে, কয়দিন আছে এটা। হ্যাঁ এটা তো মনে হ্যাঁ। হয় এইটা তো আর আসলে আপনার এমন না এটা আপনি পুরা 30 দিনেরটা একসাথে করবেন। এখন এটা তো আপনি ডেইলি আপডেট করবেন। এই যে কে হ্যাঁ ডেইলি আপডেট করতে হবে আর কি ধরেন এটা। আজকে জব 10 তারিখ, জানলে 10 তারিখে এখন আপনার এমপ্লয়ি আছে 50 জন, আপনি 50 জনের ডাটা রেজিস্টার খাতা দেখে বা তাদের এন্ট্রি দেখে আপনি এখানে আপডেট করবেন যে আজকে কে কে প্রেজেন্ট আছে, কে কে অ্যাবসেন্ট আছে। আপনি হচ্ছে আজকে ধরেন এই যে এটা 22 তারিখে এই যে এই কলামে, পি কলামে 22 তারিখে আজকে কারা কারা আছে কারা কারা নাই আপনি দেখে দেখে এটা আপডেট করে দিলেন। ধরেন আজকে ও আছে পি, আজকে ও নাই, না থাকে অ্যাবসেন্ট। জব জানলে জি। হ্যাঁ, তো এইভাবে ডে টু ডে আপডেট করবেন, 30 দিনেরটা আপডেট হয়ে যাবে। এখন এইখানের কাজটা দেখেন, এখন অনেক কোম্পানিতে অ্যাবসেন্ট থাক, ভাইয়া, বলেন। 26 তারিখের পরে যদি আমি সেল বাড়াতে চাই, মানে 27 তারিখে যদি করতে চাই, তাহলে ঘরটা কিভাবে বাড়াবো? এই যে আপনি এখন পাশের সেলটা কি ইউ সেল না, এই যে 26 এর পাশে জি। এই যে ইউর এখানে সেলে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, এই যে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট দিলে এখানে কলাম ঢুকে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন টোটাল প্রেজেন্ট আর টোটাল অ্যাবসেন্ট। এখন এইখানে আমি দেখতে চাই আমার এই যে এমপ্লয়িটা ওই 5 দিনের মধ্যে টোটাল প্রেজেন্ট কতদিন ছিল। আপু আপনি কিন্তু ওই যে ক্লাস করছিলেন যে আমরা টেক্সট কাউন্ট করি কিভাবে, আপনি বলেন তো টোটাল প্রেজেন্ট বের করব কিভাবে? আমি হ্যাঁ, আপনি কিন্তু ওই দিন কিন্তু এই ক্লাসটা করছিলেন। হ্যাঁ একটু টেক্সট কাউন্ট করব কি দিয়ে বলেন তো? টেক্সট কাউন্ট করবো ভাইয়া। ইয়ে কাউন্ট, নাম বলতেছি, কাউন্ট কাউন্টিভ দিয়ে।
কাউন্ট ইফ দিয়ে, হ্যাঁ কাউন্ট ইফ দিয়ে, কারণ আমরা জানি কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে সকল প্রকার ডিজিট কাউন্ট করা। হ্যাঁ, কাউন্ট কাউন্ট এ, ইফ দিয়ে করবো, কাউন্ট অল দিলে সব সব কাউন্ট হবে, হ্যাঁ কাউন্ট 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 এ অল ছিল দিলে, সব কাউন্ট হবে। কাউন্ট অল দিলে হচ্ছে ডিজিট টেক্সট সব কাউন্ট হবে। আর আমরা যদি টেক্সটের মধ্যে স্পেসিফিক কোনো কিছু কাউন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কাউন্ট ইফ ব্যবহার করব, কারণ আমরা এখানে টেক্সটের মধ্যেও স্পেসিফিক্যালি কিছু টেক্সট কাউন্ট করব, যেমন পি। তাইলে আমি এখন ইকুয়াল দিয়ে ফাংশনটার নাম লিখব কাউন্ট ইফ ব্র্যাকেট। মনে করে বলেন তো এইখানে রেঞ্জটা কি হবে? পি 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 থেকে টি পর্যন্ত, পি থেকে টি পর্যন্ত, হ্যাঁ P3 থেকে T3 পর্যন্ত, কমা। টি পর্যন্ত। তারপরে এখন আমি চাচ্ছি এই রেঞ্জের মধ্যে প্রেজেন্টটা কাউন্ট করতে। প্রেজেন্টটা আমরা ইন্ডিকেট করতেছি কি দিয়ে? পি দিয়ে। তাইলে এখন পিটা আমি এখানে লিখবো কিভাবে? পি ইয়ে প্রেজেন্ট ইয়ে পি পি টি তো করছি, এখন পি পি দিলাম, আর এইভাবে দিলে রেজাল্ট আসবে? না, কি কি দিতে হবে তাইলে? পিটারে কি করতে হবে মনে করেন আস্তে আস্তে। ভুলে গেছি ভাইয়া, সব মনে পিটাকে নেই। হচ্ছে আমরা যখন এক্সেলে কোনো ফাংশন বা ফাংশনের মধ্যে আমরা স্পেসিফিক্যালি কোনো টেক্সট কাউন্ট করব, তখন এটা টেক্সটটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে ঢুকাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনভাইটেড এমন, সরি, ইনভার্টেড কমার মধ্যে না ঢুকাইলে এটা আপনাকে কাউন্টিং এ জিরো দেখাবে, কারণ ও রং তখন দেখাবে, কাউন্টই করবে না। আসবে না। হ্যাঁ, তাইলে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন দেখেন ও আমাকে দিচ্ছে কি 4। এখন গুণে হ্যাঁ, দেখেন তো এই রেঞ্জের মধ্যে পি কয়টা আছে? পাঁচটার মধ্যে চারটা, চারটা। চারটা। এখন আমি একটা পিকে যদি এ করে দেই তাইলে এখন কয়টা হয়ে গেল? তিনটা। হুম, তাইলে আমার বাকিগুলাতে কি কাউন্টিং ফাংশন এইভাবে প্রত্যেকটাতে লেখার দরকার আছে, নাকি আমি এখানে একটা না, ডাবল ক্লিক ডাবল ক্লিক ক্লিক করলে চলে করলেই আসবে। বাকি সবগুলার কাউন্টিং চলে আসবে? এখন বলেন তো অ্যাবসেন্ট কাউন্ট করব কিভাবে? ভাই অ্যাবসেন্টকে এটাও পি দিয়ে, এটা শুরু থেকে এটা পি বলেন, ইয়ে পি শুরু থেকে বলেন। count it is equal to count it bracket সরি দাঁড়ান, কাউন্ট ইফ, হ্যাঁ কাউন্ট ইফ রেঞ্জ সিলেক্ট করব। তারপর রেঞ্জ পি পি থেকে টি, হ্যাঁ আর এ, এখানে আমি এ এখন ইনভার্টেড কমার মধ্যে এ আনবো। হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে এ নিয়ে আসবো, ব্র্যাকেট ক্লোজ, ডাবল ক্লিক। এখন দেখেন তাইলে টোটাল প্রেজেন্ট টোটাল অ্যাবসেন্ট, কোন দিনে কতজন টোটাল প্রেজেন্ট ছিল, কতজন অ্যাবসেন্ট ছিল সব কিন্তু আমি পেয়ে গেছি নাকি? আচ্ছা, এইটা করার কারণটা কি? কারণটা হচ্ছে এখন আপনি একটা অফিসে, ধরেন আপনার তো অফিসে ঢুকার তো একটা নির্দিষ্ট টাইম আছে, ধরেন আপনার অফিস টাইম হচ্ছে 9টায়। এখন আপনার আজকে মন চাইলো আপনি 10:30টায় গেলেন, কালকে মনে চাইলো আপনি 11:15টায় গেলেন, পরের দিন মনে চাইলো 9:30টায় গেলেন, এইটা কি অফিস অ্যালাউ করবে? না, স্যালারি কাটবে। স্যালারি কাটবে। এখন স্যালারিটা যে কাটবে, স্যালারিটা তো একটা হিসাব করে কাটবে, তো এটা কি হিসাব করে কাটবে? আপনি যেই দিন, টোটাল প্রেজেন্ট থেকে হ্যাঁ আপনি যেই অ্যাবসেন্ট দিন বাদ দিলে। যাচ্ছেন না স্পেসিফিক্যালি সেই দিনের স্যালারি তো কাটবে নাকি? জি ভাই। তা এখন এই যে আপনার স্যালারিটা যখন হিসাব করা হয় পার ডে হিসাবে, এই ডেটা হিসাব করা হয়, এটাও কিন্তু আপনার বেসিক স্যালারির উপরেই কাটে। আপনার বেসিক যেইটা, সেইটাকে কি করে এখন আপনার, ধরেন এটা মে মাস, মে মাস কত দিনের? মে মাস কত দিন? মে মাস 31st। 31। তাইলে হচ্ছে আমি এখন যদি পার ডে স্যালারি বের করতে চাই, তাইলে এখন পার ডে স্যালারিটা আমি কিভাবে বের করব বলেন তো? আপনি আপনি 31st দিয়ে আমি টোটাল বেসিক স্যালারিকে ভাগ দিব, তাহলে পার ইউনিট স্যালারি বের হবে। 31কে আপনি টোটাল বেসিক স্যালারি দিয়ে ভাগ দিবেন? মানে
বেসিক স্যালারিটাকে দিয়ে ভাগ দিব, বেসিক হ্যাঁ স্যালারি পরে ভাগ হবে না, কাউন্ট হবে না, হ্যাঁ, ভাগ দিলে তো পার ডে। বেসিক স্যালারিকে আপনি ভাগ দিবেন 31st দিয়ে। হ্যাঁ, আপনি বেসিকের পরে করবো না নাকি হ্যাঁ গ্রসের হ্যাঁ, উপরে আপনি বলবো? উল্টা বলছিলেন ওই সময়, আপনি বলছিলেন যে 31st কে ভাগ করবেন বেসিক স্যালারি দিয়ে। না না না, আমি তো তাড়াতাড়ি কথা বলি, তো আমি বলছি বেসিকটাকে ভাগ দেবো হ্যাঁ, 31 দিয়ে। বেসিকটাকে ভাগ দিবেন 31st দিয়ে, তাহলে এন্টার। তাহলে দেখেন ওনার এক- পার ডে স্যালারি হচ্ছে 2419 টাকা। এখন যদি ডাবল ক্লিক করি তাহলে প্রত্যেকের প্রতিদিনের স্যালারিটা আমি পেয়ে গেছি। এখন তাইলে আমাকে বলেন, এখন এই যে প্রথম যে এমপ্লয়িটা সে 2 দিন আসে নাই, তাইলে তার টোটাল কত টাকা কাটা যাবে? এটা ইনটু করব, ইনটু করব। এখন হ্যাঁ, এই যে পার ডে স্যালারিটাকে আমি ইনটু করব, মাল্টিপ্লাই করব কোনটা দিয়ে? এই টোটাল অ্যাবসেন্ট দিয়ে না? টু টু দিয়ে, ইয়েস। না, আমি স্পেসিফিক 2 লিখবো না, আমি এখানে সেলটা সিলেক্ট করে দিব, ভি ভি 3। ভি হ্যাঁ, তে। এখন এইখানে আমি 2 লিখলে অসুবিধাটা কি দেখেন, আমি 2 দিতে পারি, 2 দিয়ে আমি দিলাম, রেজাল্ট তো আসছে নাকি? হুম, এখন আমি যখন ডাবল ক্লিক করলাম দেখেন প্রত্যেকটাতে সেলে যখন আমি ক্লিক করতেছি কত, 2। ভুল ভুল আসতেছে। তাইলে ওর তো কোনো অ্যাবসেন্টই নাই, তাইলে ওরও তো আপনি স্যালারি কেটে দিলেন 2 দিনের। হুম, এখানে 2 দেয়া যাবে না, এখানে দিতে হবে আপনার সেলটা সিলেক্ট ভি করে থ্রি। দিতে হবে, তাইলে হচ্ছে ওই সেলে যা থাকবে সেই অনুযায়ী এক্সেল রিয়েক্ট করবে। তাইলে আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম V2, এন্টার। এখন যদি আমি ডাবল ক্লিক দিই দেখেন যার কোনো অ্যাবসেন্টই নাই তার টাকাও কাটা যাবে না, কারণ যার অ্যাবসেন্ট নাই ও টাকা আচ্ছা, কেন কাটবে? তাহলে ভাইয়া পার ডেটা যেটা করছি, এটা আমি কি দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে ভাগ চিহ্নটা দিয়ে তারপরে আমি হ্যাঁ ইয়েটা হ্যাঁ করছি যে হ্যাঁ, আচ্ছা কারণ এটাই এই যে হচ্ছে দেখেন বেসিক ডিফারেন্স। স্যালারির যে কোনো সেলে আমি কারসার নিলে দেখেন এখানে এই যে G10 ডিভাইডেড হুম বাই 31, মানে জি কলামে 10 নম্বর রোতে যা আছে সেইটা ডিভাইডেড বাই 31। এখন আমি যদি হুম প্রথম সেলটাতে G3 মানে ওই সেলটাকে, এই সেলটাকে সিলেক্ট না করে আমি যদি ম্যানুয়ালি 75,000 টাকা লিখতাম, 75,000 ডিভাইডেড বাই 31, তাইলে আমি নিচে যখন নামাইতাম ও প্রত্যেকটা সেলেই 75,000 ডিভাইডেড বাই 31 হইতো, কিন্তু প্রত্যেকের বেসিক তো সেম না। হুম, এই কারণে সেল সিলেক্ট করে দিবেন, ওই সেলের মধ্যে আপনি যখন যা ইনফরমেশন দিবেন সেই অনুযায়ী এক্সেল আপডেট করে নিবে। দেখেন একটা জিনিস, এই যে দেখেন আমি ফার্স্ট। প্রথম যে বেসিক স্যালারি ওর আমি 75,000 টাকার বেসিক স্যালারিটা চেঞ্জ করে দিব। এখন পার ডে স্যালারি কত ছিল? 2419। ওর বেসিক স্যালারি ধরেন আমি এখন করে দিলাম 85,000 টাকা, 10,000 টাকা বাড়ায় দিই, একদম প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে গেছে দেখছেন। ওর এটা বেসিক আমি বিশ আচ্ছা, হাজার টাকা করে দিই। তাহলে ভাইয়া অন্যগুলার মতো, সরি ইন্টারাপ্ট করতেছি, হ্যাঁ অন্যগুলার মতো আমিও তাহলে প্রথমে বাচ্চাটা সিলেক্ট করবো ওই পার পার ডে স্যালারি বের করার জন্য, তখন আমি কি মানে মানে এটাই মানে ধরতে মানে বুঝিনি এটা কোন পার আ- ডে স্যালারি, মুখে বলছি কিন্তু এটা আবার ভাগ চিহ্ন দিয়ে তারপরে 31 দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ডেটা তো আমার আচ্ছা ফিক্স, ডেটা তো ফিক্স 31। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই এই যে বলছি। দেখেন আমি যখন এই যে সেলে ক্লিক করতেছি এই যে উপরে ফর্মুলা বারে দেখেন, দেখছেন ইয়েস, G7, জি দেখছি। কলামে কি ছিল আমার বেসিক স্যালারি ডিভাইডেড বাই কত, হ্যাঁ, 31। জি জি। আর এইখানে দেখেন প্রত্যেকটাতেই যখন আমি ক্যালকুলেট করছি আমি কিন্তু ম্যানুয়ালি কোনো টাকার অ্যামাউন্ট বসাই নাই, আমি সেল সিলেক্ট করে দিছি, এই যে G8। আচ্ছা এই যে তারপরে ফুডের এখানে যে কোনো সেলে ক্লিক করে দেখেন G6, মানে আমি কিন্তু সেল সিলেক্ট করে দিছি, আমি কিন্তু ম্যানুয়ালি টাকা বসাই নাই। তারপরে এটা সাম যখন করছি আমি রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। হুম নেট স্যালারিটা যখন আমি মাইনাস করছি আমি কিন্তু এই যে গ্রস ইনকাম যেই কলামে আছে ওই কলামের ওই সেল সিলেক্ট করে দিচ্ছি, আবার গ্রস এক্সপেন্স যেই কলামের যেই সেলে আছে ওইটা সিলেক্ট করে দিচ্ছি। আমি কিন্তু ম্যানুয়ালি জি, টাকা বসাই নাই কোনোটাতে। না বুঝছি, সেল সিলেক্ট করে দিতে হবে, আমি শুধু হ্যাঁ, মাথায় রাখতে সেল সিলেক্ট করে দিতে হবে। এখন দেখেন এই যে আমার গ্রস ইনকাম ছিল এইটা সকল সুযোগ সুবিধা সহ, গ্রস হুম এক্সপেন্স ছিল এটা আমার ওই যে স্যালারি থেকে যেই কাটাকাটি গুলা করছে এইটা হুম পাইতাম, এইখান থেকে এগুলা কাটাকাটি করে আমি নেট পাইতেছি এইটা। তারপরে হুম, হিসাব হইলো কি, আমি হচ্ছে এখানে অ্যাবসেন্ট 1 দিন 2 দিন করে আমার বিভিন্ন এমপ্লয়ি, এখন আপনার পার ডে স্যালারি থেকে আরো টাকা কাটা যাইতেছে। তাইলে নেট পেয়েবল, ওই হ্যাঁ। টাকা খাইয়া কি,
ওই টাকা কেটে কিন্তু তারপরে আপনি টাকা পাবেন। আপনাকে কিন্তু এমন নেট না। স্যালারি থেকে মাইনাস করতে হবে। হ্যাঁ, আপনার এখন অ্যাবসেন্ট আছে 2 দিন, আপনার 4,839 টাকা কাটা যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 1,07,250 টাকা এই টাকা কিন্তু ঢুকে যাবে না। এটা কিন্তু এমন হুম, হবে না যে আপনার অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তারপর আপনাকে বলবে যে আপনি 4,839 টাকা আমাদের ফেরত দেন, কারণ আপনার 2 দিনের অ্যাবসেন্ট ছিল, এই টাকাটা ফেরত দেন আপনি। ও কি করবে এখন, এই যে নেট পাইতেন আপনি, এইটা থেকে আপনার এই যে টোটাল স্যালারি যে কাট স্যালারি অ্যাবসেন্টের এক্সপেন্সটা এইটা, বাদ মানে হ্যাঁ, কাটটা বাদ দিবে। এইটা কেটে টেটে তারপর আপনাকে একদম নেট একটা হিসাব যেটা আসবে সেই অ্যামাউন্ট দিবে। তাইলে এখন এইটা থেকে এইটারে আমি এখন কি করলে আমি নেট পাবো বলেন তো? মাইনাস করতে হবে। এই যে এই যে নেট এন স্যালারি এন ও ও ও থ্রি মাইনাস মাইনাস এই যে x3, এক্স এক্স থ্রি। এন্টার। এই যে এখন আপনার অ্যাবসেন্টের জন্য যেই জরিমানাটা গেছে ওগুলা কেটে ছেটে এখন হচ্ছে আপনি এখন এই অ্যামাউন্টটা গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ফাইনালি, সব হিসাব কিতাব করে, বুঝতে পারছেন? জি, এখন মনে ব্র্যাকেট ব্যবহার করতে হয় না ভাইয়া, মাল্টিপ্লিকেশন এগুলো ডাইরেক্ট করার সময় ব্র্যাকেট লাগতেছে না। না, ব্র্যাকেট ম্যান্ডেটরি না এখানে। আপনি যখন একটা ফাংশনের নাম বসাবেন, দেখেন আমি মাইনাস ওকে। করার সময় কিন্তু কোনো ফাংশন বসাই নাই না, আচ্ছা। আর মাইনাসের কোনো ফাংশন নাই। মাইনাস লিখে ইকুয়াল সাইন দিয়ে আপনি যদি মাইনাস লিখেন, এই যে দেখেন ইকুয়াল সাইন দিয়ে আমি যদি মাইনাস লিখি, মাইনাসে কিন্তু কোনো ফাংশন নাই। সাম লিখলে আচ্ছা। যেমন হচ্ছে, সাম লিখলে যেমন এই যে দেখেন নিচে অনেকগুলো ফাংশন সাজেস্ট করতেছে সাম আমাকে, সাম সাম এইটা। সাজেস্ট করতেছে, কিন্তু মাইনাস যখন লিখতেছি আমি মাইনাস কিন্তু সাজেস্ট করতেছে না। আবার দেখেন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই নামে কিন্তু মাল্টি কোনো ফাংশন নাই। মাল্টিপ্লাই করা মাল্টি ফাংশনটার নাম হচ্ছে প্রোডাক্ট, ওকে। প্রোডাক্ট। এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফাংশন, বুঝতে পারছেন? কি হবে? আবার ডিভাইডের কিন্তু কোনো ফাংশন নাই। হ্যাঁ, তাই দেখলাম ওই ফাংশন না থাকলে ব্র্যাকেট লাগতেছে দুইটা না। জিনিসের ফাংশন নাই, একটা হচ্ছে ডিভাইড, ডিভাইডের এই কারণে আমরা স্ল্যাশ ব্যবহার করি, আর মাইনাস তো মাইনাস। মাইনাস। সো এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে জিনিসটা হচ্ছে আপনার এই শীটটা আসলে এমন কোনো কিছু না যে এইটাই একদম স্ট্রাকচার্ড কোনো কিছু। এইখানে হচ্ছে আমি আপনাদেরকে, ভাইয়া আপনি 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 আমাদেরকে ভাইয়া একটু ইয়েটা চেঞ্জ করে দিয়েন, তাহলে আমি মানে কোনটা? এটা সেম দিয়েন না, মানে ভিতরে অ্যামাউন্ট ট্যামাউন্ট চেঞ্জ করে দিয়েন যে প্র্যাকটিস করার জন্য, তাহলে হোমওয়ার্ক সাবমিট আমি করব। এগুলো সব মুছে দিব, তো খালি বেসিক স্যালারিটা দেখে বাকি সব ক্লিয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে। ইভেন ওই যে সিরিয়াল ডাটা ভ্যালিডেশন সব উঠায় দিব। আগের অ্যাসাইনমেন্ট করেন আর না করেন এইটা মাস্ট করে এটা গ্রুপে সাবমিট করবেন, জি ভাইয়া। বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে হচ্ছে এই শীটটার উপরেই আমরা কাজ করব, কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে। কন্ডিশনাল আচ্ছা ফরম্যাটিং ভাইয়া দেখবো আর ইনশাআল্লাহ। টুকটাক আর কিছু ফাংশন দেখবো আর কি। জি ভাইয়া। কন্ডিশনাল ফরম্যাটিংটা আজকে আর দেখাবো না, তাহলে দুইটা মিলে আবার প্যাচ খেয়ে যাবে। না আজকে যদি থাকে আমি যেটা প্র্যাকটিস করে দিই। আচ্ছা।